আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় অনুশীলনী অর্থাৎ নির্ণায়ক নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখি নির্ণায়ক কি বা কাকে বলে। বলছি যে পদ্ধতিতে প্রত্যেক বর্গ ম্যাট্রিক্সের একটি সংখ্যা বা মান পাওয়া যায় তাকে আমরা নির্ণায়ক বলবো। অর্থাৎ এটা একটি পদ্ধতি, আমরা এই পদ্ধতিতে যে কোনো বর্গ ম্যাট্রিক্সের একটি মাত্র সংখ্যা বা মান নির্ণয় করতে পারবো। নির্ণায়কের মান নির্ণয়ের পদ্ধতি। নির্ণায়কের মান নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে। আমরা প্রথমে দেখব এক ক্রমের নির্ণায়কের মান। কোন নির্ণায়কে একটি মাত্র সারি বা ও একটি মাত্র কলাম থাকলে এর মান হবে নির্ণায়কটি যে সংখ্যা দ্বারা গঠিত ওই সংখ্যাই। অর্থাৎ কোন নির্ণায়কে যদি শুধু একটি উপাদান থাকে, একটি সারি এবং একটি কলাম মানে একটি উপাদান থাকে, তাহলে ওই নির্ণায়কের মান হবে যে সংখ্যা নিয়ে ওই নির্ণায়কটি গঠিত ওই সংখ্যা যা ছিল তাই হবে ওই নির্ণায়কের মান। উদাহরণ দেখো, যেমন নির্ণায়ক 3 = 3, আবার নির্ণায়ক -3 = -3 হবে, কারণ এখানে মাত্র একটি উপাদান আছে, অতএব -3 থাকলে সেটার মান -3 হবে। এবার দেখবো আমরা 2/2 ক্রমের নির্ণায়কের মান। তাহলে আমরা দেখি, যদি A = ম্যাট্রিক্স A11 A12 A21 A22 অর্থাৎ দুই ক্রমের একটি ম্যাট্রিক্স হয়, তাহলে নির্ণায়ক হবে, আমরা এখানে নির্ণায়ক চিহ্ন ইউজ করব। আমরা ম্যাট্রিক্স চিহ্ন ইউজ করেছি ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দ্বারা, আর নির্ণায়ক হবে দুটি পাশাপাশি উল্লম্ব রেখা দ্বারা। তাহলে আমরা ম্যাট্রিক্সটাকে নির্ণায়কে রূপান্তর করব, তাহলে নির্ণায়ক চিহ্ন আসবে A11 A12 A21 A22। তাহলে এটা বিস্তার করলে হয়ে যাবে আমাদের A11 A22, সূত্রের মাইনাস হবে A12 A21। অর্থাৎ আমরা এইভাবে বলি, দুই ক্রমে হলে বাম থেকে ডানের কর্নার বিয়োগ হবে ডান থেকে বামের কর্নার। আমরা এইভাবে করে ফেলবো দুই ক্রমের নির্ণায়কের। আমরা একটা উদাহরণ দেখি, যেমন A = 1 - 2 3 5 হলে নির্ণায়ক A = 1 - 2 3 5। তাহলে হবে আমাদের এই কর্নার গুণ করলে হবে কত, 1 আর 5 এ গুণ করলে হয়ে যাবে 5, সূত্রের মাইনাস 3 আর -2 গুণ করলে হবে -6। তাহলে এই কারণে 5 - -6, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 5 × 11 হয়ে যাবে আমাদের। আমরা দেখব 3/3 ক্রমের নির্ণায়কের মান। অর্থাৎ কোন ম্যাট্রিক্স যদি A11 1 2 1 3 A21 2 2 A23 A31 3 2 3 3 হয়, তাহলে নির্ণয় কিভাবে নির্ণয় করব, অর্থাৎ তিন ক্রমের কোন ম্যাট্রিক্সের নির্ণয় কিভাবে নির্ণয় করব আমরা সেটা দেখব। আমরা এটা দুইটা পদ্ধতি ইউজ করব। প্রথম হলো সারাংশের ডায়াগ্রাম বা চিত্রের মাধ্যমে আমরা নির্ণয় করব। তাহলে চিত্রটা কি দেখো তোমরা সবাই। আমরা প্রথমে সারাংশের ডায়াগ্রামটা হবে আমাদের যে ম্যাট্রিক্সের প্রথম তিনটা সারি তিনটা কলাম ছিল তার লিখে ফেলবো। এরপরে সামনে আবার আমরা প্রথম কলাম যেটা ছিল 1 1 2 1 3 1 কে সেটা লিখবো। এরপরে দ্বিতীয় কলাম 1 2 2 2 3 3 এই কলামটাকে আবার লিখবো। লেখার পরে এটাকে আমরা বিস্তার করব। দেখো, আমরা এই কর্নার গুলো গুণ করব, লাল চিহ্নিত দেখো, এই কর্নার গুলো আমরাকে গুণ করে যোগ করব, বিয়োগ করব, আবার আমাদের চিহ্নিত করে আছে এগুলো, এই কর্নার গুলো আবার আমরা কি করে গুণ করে যোগ করব। তাহলে আবার বলছি, লাল চিহ্নিত গুলো আমরা গুণ করে যোগ করব, বিয়োগ, আবার গ্রিন এই চিহ্নিত গুলো আমরা কি করব গুণ করে যোগ করে দেব। তাহলে দেখো তোমরা, আমরা লিখেছি নির্ণায়ক ইকুয়াল টু হলো, দেখো লাল চিহ্নিত কর্নার গুলো বিয়োগ আমাদের আসবে নীল চিহ্নিত গ্রিন চিহ্নিত কর্নার গুলো গুণ করে যোগ করব। আমরা
এটা নির্ণয় দেখি আছে, বলছে এটার মান কত। তাহলে আমরা সারল ডায়াগ্রাম ইউজ করলাম। দেখো আমাদের আমরা কি করেছি, এখানে আমরা সেই প্রথম কলাম এবং দ্বিতীয় কলামকে আবার লিখেছি 213104। লেখার পরে আমাদের আসবে কি কাজ করতে হবে, আমরা লাল চিহ্নিত কর্নারগুলো দেখো 20 - 5 গুণ করলে 0, তাহলে এটা হবে 0। এরপরে দেওয়া হবে 123 গুণ করলে 6, 314 গুণ করলে হয়ে যাবে আমাদের 12, মাইনাস বিপরীত কর্নারগুলো দেখো 303 গুণ করলে 0 হবে। এরপরে যদি 422 গুণ করলে হয়ে যাবে 16, মাইনাস 511 গুণ করলে -5 হবে। আমরা এই কর্নারগুলো বিয়োগ এই কর্নারগুলো লিখব। তাহলে আমাদের কত আসে দেখবো আমরা। দেখো আমাদের শেষ পর্যন্ত হয়ে গেল, এটা 0612 - 016 - 5, তাহলে 18 - 11 = 7। তাহলে আমরা সারস ডায়াগ্রামের মাধ্যমে আমরা নির্ণায়কের মান নির্ণয় করতে পারি। আমরা আরেকটা পদ্ধতি দেখব। বিস্তার পদ্ধতি। এটাও মূলত সারাস ডায়াগ্রামটা আমরা সারাসের মতো না করে একটু ভিন্নভাবে করব। এটা কিভাবে করব তোমরা একটু দেখে নাও বিস্তার পদ্ধতিতে। এটা মূলত আমাদের সারাস ডায়াগ্রামটাই, এটাকে জাস্ট আমরা একটু ভিন্নভাবে সাজালাম। প্রথমে মনে রাখবে আমরা নির্ণায়কের মান নির্ণয় করার জন্য, 3 ক্রমের নির্ণায়কের মান নির্ণয় করার জন্য আমরা যে কোনো সারি অথবা যে কোনো কলামের সাপেক্ষে ওই নির্ণায়কটাকে বিস্তার করতে পারি। তা আমি সাধারণত প্রথম সারির সাপেক্ষে বিস্তার করি। সেটা কিভাবে করব দেখো। তাহলে প্রথম সারির সাপেক্ষে বিস্তার করতে হলে এই 1 1 অর্থাৎ প্রথম সারির প্রথম এলিমেন্ট ইনটু হবে যে এলিমেন্টের সাপেক্ষে বিস্তার করতেছে ওই এলিমেন্ট যে সারিতে অবস্থিত এবং যে কলামে অবস্থিত, ওই সারি এবং ওই কলাম বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে সেগুলো দ্বারা গঠিত নির্ণায়কের মান। তাহলে দেখো যেহেতু এই 1 1 প্রথম সারিতে আছে এবং প্রথম কলামে আছে, তাহলে আমাদের প্রথম সারি এবং প্রথম কলাম বাদ যাবে, বাকি রইল কি A22 A23 A32 A33। তাহলে আমরা ওই উপাদানগুলো লিখলাম, মাইনাস আমরা লিখলাম A12 অর্থাৎ আমাদের নির্ণায়কের চিহ্ন অবস্থান অনুযায়ী দ্বিতীয়টার অবস্থান হবে মাইনাস, তাহলে মাইনাস A12 ইনটু, তাহলে আবার দেখো প্রথম সারি বাদ যাচ্ছে, আবার দ্বিতীয় কলাম বাদ যাচ্ছে, তাহলে কি থাকতেছে A12 এবং A23, আর এদিকে A31 এবং A33। আমরা এগুলো লিখলাম। প্লাস তৃতীয় এলিমেন্টের আগে আমাদের প্লাস চিহ্ন, প্লাস বা লিখলে আবার দেখো সে আবার প্রথম সারি বাদ যাচ্ছে, আবার যাবে তৃতীয় কলাম বাদ, তাহলে আমাদের বাকি রইল A21 A22 A31 A33 A21 A22 A31 A33। তাহলে দেখো আমাদের এবারে দুইটি নির্ণয় হয়ে গেছে। তাহলে দুইটি নির্ণয় করে আমরা একটু আগে বিস্তার করে এসেছি, বাম থেকে ডানের কর্নার বিয়োগ ডান থেকে বামের কর্নার। আবার এখানে একই রকম আমরা এই কর্নারগুলো গুণ করে বিয়োগ করব। তাহলে সেটা করলাম। দেখো আমরা এইভাবে বিস্তার করব। একটা উদাহরণ দেখব, দেখো করেছি। দেখো আবার খেয়াল করে দেখো, যখন আমরা প্রথম সারি 2 এর সাপেক্ষে করলাম তাহলে 2 বা প্রথম সারি বাদ যাবে, প্রথম কলাম বাদ যাবে, বাকি রইল আমাদের এই চারটার মধ্যে, তাহলে 0 - 5 গুণ করলে 0, সূত্রের মাইনাস 4 × 2 = 8। দ্বিতীয় উপাদান হলো 1, 1 এর আগে আমাদের চিহ্ন হলো মাইনাস, মাইনাস হলো তাহলে -1, তাহলে -1, তাহলে আবার প্রথম সারি বাদ যাবে, দ্বিতীয় কলাম বাদ যাবে, তাহলে আর কি রইল 1 2 3 5। তাহলে আমাদের প্রথমে এই কর্নার 1 আর -5 গুণ করলে -5, আর সূত্রের মাইনাস 3 আর 2 গুণ করলে 6। তৃতীয় উপাদান প্লাস, তৃতীয় উপাদানের আগে চিহ্ন হবে আমাদের প্লাসের, তাহলে আবার আমাদের প্রথম সারির সাথে বাদ যাবে তৃতীয় কলাম, তার বাকি রইল 1 0 3 4। তাহলে আমাদের 1 আর 4 এ গুণ করলে হয়ে যাবে কত 4, আর -3 এ 0 0, তাহলে আমাদের 3 × 4 - 0। আমরা এখান থেকে কি পেলাম তাহলে -16 + 11 -16 + 11 + 12, শেষ পর্যন্ত আমরা পেয়ে যাব 7।
তাহলে আমরা দ্বিতীয় পদ্ধতিতে দেখো এই নির্ণায়কের মানটা 7 এ পেলাম, কিন্তু জাস্ট কাজের ধরনটা একটু ভিন্ন। দুটাই মূলত সারাস ডায়াগ্রাম, জাস্ট এই যে বিস্তারটা এটাতে একটু অন্যভাবে করলাম, আর কিছু না। আমরা নির্ণায়কের অনুরাশি কি দেখব। কোন নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশি হচ্ছে ওই ভুক্তি যে সারি ও যে কলামে অবস্থিত সেই সারি ও কলাম বাদে অবশিষ্ট সারি ও কলাম নিয়ে গঠিত নির্ণায়ক মান। আমরা নির্ণায়কের প্রত্যেকটি ভুক্তির অনুরাশি বের করতে পারবো। তাহলে অনুরাশি কিভাবে বের করব? যে কোনো ভুক্তির অনুরাশি হবে ওই ভুক্তির যে সারি এবং যে কলামে অবস্থিত ওই সারি এবং কলাম বাদ দিয়ে অবশিষ্ট যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো নিয়ে গঠিত নির্ণায়কের মান। সহগুণক। কোন নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশির পূর্বে যথাযথ চিহ্ন বসালে তাকে ওই ভুক্তির সহগুণক বলা হয়। অর্থাৎ অনুরাশি ঠিক যেভাবে কাজ করবে সেটাই মূলত, তবে এখানে ওই যে ওই ভুক্তির পূর্বে কি প্লাস চিহ্ন হবে না মাইনাস চিহ্ন হবে সেটা আমরা বসাবো। আর চিহ্ন নির্ধারণের জন্য আমাদের সূত্র দেখো, কোন ভুক্তি আর তম সারি এবং সি তম কলামে অবস্থান করলে তার সহগুণকের চিহ্ন হবে -1 এর পাওয়ার আর প্লাস সি। দেখো আমরা একটু আগে আমরা করেছি, যখন 1 ইনটু লিখেছি তখন 1 এর আগে আমাদের চিহ্ন কি ছিল? মাইনাস ছিল। তাহলে 1 এর আগে মাইনাস আর প্লাস ছিল, কি কারণে? ওই যে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম একে একে 2 হয়ে যায়, এই কারণে মাইনাসের পাওয়ার 2 হয়ে গেলে সেটা প্লাস হয়ে যায়। কিন্তু যখন দ্বিতীয় এলিমেন্টে আসলাম 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে 1 আর 2 3 হয়, সেই কারণে আমাদের ওই যে দ্বিতীয় এলিমেন্টের আগে আমরা মাইনাস চিহ্ন বসালাম। আবার তৃতীয় এলিমেন্টের হবে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে 1 আর 3 যোগ করলে 4 হয়ে যায়, মাইনাসের পাওয়ার যোগ হলে আমরা জানি সেটা প্লাস হয়ে যায়। এই কারণে তৃতীয় এলিমেন্টের আগে আমরা কি প্লাস চিহ্ন বসিয়েছি। তাহলে আমরা এই সূত্র দ্বারা -1 এর পাওয়ার আর প্লাস সি, আর বলতে আমরা বোঝাবো ওই নির্ণায়কের ওই ভুক্তির অবস্থান কয় নাম্বার সারি এবং কয় নাম্বার কলাম, সেই দুটো যোগ করে মাইনাসের পাওয়ার আমরা জানি যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস হয়, আর যদি জোড় সংখ্যা হয় তাহলে প্লাস হয়। আমরা একটা উদাহরণ দেখব। আমরা এই নির্ণায়কটার 1 2 তম ও 3 3 তম ভুক্তির অনুরাশির সহগুণক। তাহলে আমরা প্রথমে 1 2 তমতে যাব। দেখো 1 2, তার মানে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তার মানে কার 1 নাম্বার সারি 2 নাম্বার, অর্থাৎ 1 এর অনুরাশি বের করব। তাহলে 1 এর অনুরাশি কি হবে? আমরা বলছি যে এলিমেন্টের অনুরাশি সেটা যে সারিতে, তাহলে প্রথম সারিতে অবস্থায় কারণ প্রথম সারি বাদ যাবে, দ্বিতীয় কলামে অবস্থায় দ্বিতীয় কলাম বাদ যাবে, তাহলে বাকিগুলো দ্বারা গঠিত নির্ণায়ক বাকি কি রইল 1 2 3 -5 লিখলাম আমরা 1 2 3 -5। তাহলে আমরা এটা দুই ক্রমের নির্ণায়ক পেয়ে গেলাম। আমরা দুই ক্রমের নির্ণায়কের আমরা বিস্তার জানি, তাহলে এই কর্নারটা -5 আর এক বিয়োগ মাইনাস কত হয়ে যায় -6 হয়ে যায়, -11। তাহলে এবার আসো 1 2 তম ভুক্তির সহগুণক কি? আমরা সহগুণকের সংজ্ঞা বলছি অনুরাশির আগে যথাযথ চিহ্ন। তাহলে 1 2 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে -1 এর পাওয়ার ওই যে সূত্রটা লিখলাম আমরা আর প্লাস সি, তাহলে 1 + 2 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে 3 হয়ে যায়। তাহলে আমরা জানি এটা মাইনাস হয়ে যাবে, আর বাকিটা আমরা বিস্তার করলে আমরা লিখবো ওই যে -5 -6, তাহলে আমরা এখানে মাইনাসে মাইনাসে +11 পেলাম। ঠিক অনুরূপভাবে আমরা 3 3 তম ভুক্তির অনুরাশি বের করব। তাহলে দেখো 3 3 মানে 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম, অর্থাৎ -5 এর অনুরাশি বের করব। তাহলে এটা যেহেতু 3 নাম্বার সারিতে এবং 3 নাম্বার কলামে অবস্থিত, তাহলে 3 নাম্বার সারি এবং 3 নাম্বার কলাম বাদ যাবে, বাকি রইল আমাদের এই চারটা। তাহলে কত আসে 2 1 1 0 2 1 1 0। তাহলে এটার এইগুলো নিয়ে আমরা নির্ণায়ক গঠন করব 2 1 1 0। তাহলে 0 2 আর 0 গুণ করলে 0 হবে, সূত্রের -1 1 গুণ করলে 1 হবে, তাহলে 0 - 1 দ্যাট ইজ -1। এবং 3 3 তম ভুক্তির সহগুণক, তাহলে ওই যে -1 এর পাওয়ার যেহেতু 3 নাম্বার সারি এবং 3 নাম্বার কলাম, তাহলে আর প্লাস সি, তাহলে 3 + 3, তাহলে আমরা জানি মাইনাসের পাওয়ার কি 3 + 3 6 হলে সেটা প্লাস হয়ে যাবে, আর আমরা বিস্তার করলে পাবো 0 - 1 দ্যাট ইজ -1। তাহলে দেখো তোমরা চিহ্নের কারণে একই অবস্থানে কোন ভুক্তির অনুরাশি এবং সহগুণকের মান সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। আবার চিহ্নের কারণে কোন ভুক্তির অনুরাশি এবং সহগুণক দুটোই কি সমান হয়ে যায়।
তাহলে আমরা অনুরাশি এবং সহগুণকটা সঠিকভাবে নির্ণয় করব। এরপরে নির্ণায়কের ধর্মাবলী। প্রথম ধর্ম বলছি, কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সকল ভুক্তি শূন্য হলো ওই নির্ণায়কের মান শূন্য হবে। কোন একটা সারি অথবা কলামের সকল ভুক্তি যদি শূন্য হয়ে যায় তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। আমরা উদাহরণ দেখব। দেখো, প্রথম সারি সকল ভুক্তি শূন্য, এই কারণে এটার মান শূন্য লিখে ফেলতে পারবো। আর যদি আমরা একটু আগে বিস্তার করে দেখো, প্রথম সারির সাপেক্ষে বিস্তার করেছে, তাহলে একবার লিখবো 0 ইন্টু এই কর্নার বিয়োগ এই কর্নার, আবার দ্বিতীয়টা -0 ইন্টু লিখবো, +0 ইন্টু লিখবো, তাহলে 0 দ্বারা গুণ করলে সবগুলাই 0। তাহলে আমরা যখন কোন সারি অথবা কলামের সকল ভুক্তি শূন্য দেখব, তখন আমরা আর আগের মতো বিস্তার করব না, আমরা সরাসরি ওই নির্ণায়কের মান শূন্য লিখে ফেলতে পারবো। দ্বিতীয় বৈশিষ্ট্য, কোন নির্ণায়কের সারিকে কলামে বা কলামকে সারিতে রূপান্তর করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। অর্থাৎ আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মতো সারিগুলোকে কলামে রূপান্তর করব, কলামগুলোকে সারিতে রূপান্তর করব, রূপান্তর করলে দেখব যে ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। যেমন একটু আগে আমাদের এই উদাহরণটাই ছিল, দেখো এই নির্ণায়কটা ছিল 1 নম্বর বৈশিষ্ট্যে, এটার মান ছিল 0। আমরা যদি এটাকে এর সারিকে যদি কলামে বা কলামকে সারিতে রূপান্তর করি তাহলে আমরা কি পাবো দেখো। তাহলে প্রথম সারি হয়ে গেল প্রথম কলাম, দেখো প্রথম সারি ছিল 1 0 0 0 0 প্রথম কলাম, দ্বিতীয় সারি 1 9 2, তাহলে 1 9 2 দ্বিতীয় কলাম, আর তৃতীয় সারি 3 4 -5, তাহলে তৃতীয় কলাম 3 4 -5। এটার মান শূন্য হয়ে যাবে। কি কারণ দেখো, ওই যে আমরা যদি প্রথম কলামের সাপেক্ষে আবার বিস্তার করে শূন্য হবে। অথবা তোমরা 1 নম্বর বৈশিষ্ট্য শিখেছো কি, কোন সারি বা কলামের সকল ভুক্তি শূন্য হলে তাহলে সেটা মান শূন্য। তাহলে আমরা বৈশিষ্ট্য 1 নম্বরটা দেখো শূন্য বসাতে পারি, অথবা যদি আবার বিস্তার করে দেখবো যে এটার মান আমরা শূন্য পেয়ে যাব। আমরা 3 নম্বর ধর্ম, কোন নির্ণায়কের পাশাপাশি যে কোনো দুটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মান অপরিবর্তিত থাকে কিন্তু চিহ্ন বিপরীত হয়ে যায়। এবার বলছে যে কোনো দুটি সারি বা পাশাপাশি দুটি সারি বা কলাম যদি স্থান বিনিময় করে তাহলে তার ওই নির্ণায়কের মান সমান থাকবে কিন্তু চিহ্নটা কি বিপরীত হয়ে যাবে। অর্থাৎ প্রথমে যদি আমরা মান মনে করা 5 পাই, তাহলে দুটি সারি বা কলাম পাশাপাশি স্থান বিনিময় করলে তাহলে ওই নির্ণায়কের মান 5 পাবো, তবে -5 হয়ে যাবে সেক্ষেত্রে। আমরা দেখবো, দেখো এই নির্ণায়কটা উদাহরণটা 5 3 2 4, আমরা বিস্তার করলে পাবো 4 5 20 -3 দুগুণে 6, তাহলে 14 পাবো। আমরা যদি সারি কলাম দেখো, দ্বিতীয় সারিকে যদি প্রথম সারিকে দ্বিতীয় সারিতে, আমাদের বলছে বৈশিষ্ট্য বলছে পাশাপাশি দুইটি সারি বা কলাম, তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় সারির পরস্পর স্থান বিনিময় করলাম, আবার বিস্তার করি 3 দুগুণে 6 -4 5 20, তাহলে -14 আসে। তাহলে দেখো মান সমান ছিল কিন্তু চিহ্ন কি হয়ে গেল, বিপরীত হয়ে গেল। তাহলে আমরা এই বৈশিষ্ট্য মনে রাখবো, পাশাপাশি দুটি সারি বা কলাম স্থান বিনিময় করলে মান সমান থাকবে কিন্তু চিহ্ন বিপরীত হয়ে যাবে। কোন নির্ণায়কের যে কোনো দুটি সারি বা কলাম একই হলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। আবার যে কোনো দুটি সারি বা কলাম যদি কি হয়, একই হয়, তাহলে নির্ণায়কের মান শূন্য লিখতে পারবো। উদাহরণ দেখবো, দেখো আমরা সারি দুটাকে 5 3 5 3, আমরা ইচ্ছা করলে 3 3 ম্যাট্রিক্স দিয়ে উদাহরণ দিতে পারি। আমরা 2 2 দিয়ে দিলে আমাদের বিস্তারটা করা সহজ হবে, কম সময় লাগবে, এই কারণে আমরা 2 2 ম্যাট্রিক্স দিয়ে বা 2 2 নির্ণায়ক দিয়ে উদাহরণটা দেখতেছি। দেখো 5 3 5 3, তাহলে সারি দুটা সমান, তাহলে 3 5 15 -3 5 15, তাহলে 0 হয়ে যায়। এবার বৈশিষ্ট্য দেখো, কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেক ভুক্তিকে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা m দ্বারা গুণ করলে ওই নির্ণায়কের মানকে ওই সংখ্যা m দ্বারা গুণ বোঝায়। আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ করেছি, কোন স্কেলার বা কোন সংখ্যা m দ্বারা গুণ করলে ওই ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে গুণ করতাম, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে বলছে যে কোনো একটা সারি অথবা কলামকে যদি ওই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে পুরো নির্ণায়কটাকেই আমরা ওই সংখ্যা m দ্বারাই গুণ বোঝাবো। উদাহরণ দেখবো, যেমন দেখো 5 3 2 4, বিস্তার করলে আমরা পাবো 14। এখন আমরা দেখো
প্রথমে দেখো 5 3 যদি 6 12 অর্থাৎ দ্বিতীয় সারিটাকে আমরা কত 3 দ্বারা গুণ করেছি, দ্বিতীয়তে 3 দ্বারা গুণ করেছি, তাহলে বিস্তার করব 5 12 60 মাইনাস 18, তাহলে আমাদের কত আসে 42, 42 তাহলে 3 ইনটু 14, তার মানে দেখো দ্বিতীয় সারিকে 3 দ্বারা গুণ করেছি, গুণ করার ফলে বিস্তার করে ফেলাম 42, আর আমাদের প্রদত্ত নির্ণায়কের মানটা আমাদের কত ছিল 14, তাহলে 42 হলো 3 ইনটু 14, তাহলে আমরা দেখো দ্বিতীয় সারিকে 3 দ্বারা গুণ করছি আর টোটাল নির্ণায়কের মানকেও 3 দ্বারা গুণ হয়ে গেল। তাহলে আমরা এই বৈশিষ্ট্য মনে রাখবো, যে কোনো একটা সারি অথবা কলামকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে পুরো নির্ণায়কের মানকে ওই সংখ্যা দ্বারা গুণ বোঝাবে। এরপরে বৈশিষ্ট্য, কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেক যুক্তিকে 2 বা ততোধিক সংখ্যার যোগফল রূপে প্রকাশ করা সম্ভব হলে ওই নির্ণায়কটিকেও 2 বা ততোধিক নির্ণায়কের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে দেখো এখানে আমাদের এই উদাহরণটাতে দেখো তৃতীয় সারির যুক্তিগুলো দুটো উপাদানের বিয়োগফল আছে, তাহলে বৈশিষ্ট্য অনুযায়ী আমরা ওই নির্ণায়কটাকেও দুইটা নির্ণায়কের বিয়োগফল আকারে সাজাতে পারবো। তাহলে দেখো এই যে সারি বা কলামগুলো এক উপাদান বিশিষ্ট, এগুলো দুটো নির্ণায়কে একই থাকবে। দেখো প্রথম সারি x y z ছিল, দুটাতে x y z আছে, দ্বিতীয় সারি x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, দুটাতে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, কিন্তু তৃতীয় সারি যেহেতু x কিউব মাইনাস 1 y কিউব মাইনাস 1 z কিউব মাইনাস 1, সেটার জন্য আমার দুটো নির্ণায়ক হবে। তাহলে সকল প্রথম এলিমেন্ট থাকবে প্রথম নির্ণায়কে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস হবে মধ্যখানে, সকল দ্বিতীয় এলিমেন্ট নিয়ে হবে আমাদের দ্বিতীয় নির্ণায়ক। কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেক যুক্তির সাথে ওই নির্ণায়কের অপর কোন সারি বা কলামের অনুরূপ যুক্তি যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা নির্ণায়কের প্রমাণের সাথে দেখবা যে কখনো যে কোনো সারির সাথে যে কোনো সারি বা কলাম গুণ যোগ করতে পারবো বা বিয়োগ করতে পারবো। বলছে আমাদের এরকম যোগ বিয়োগের ফলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। যেমন দেখো 5 3 2 4 এটা ইকুয়াল টু 14 হয়ে যায়। আমরা দেখো প্রথম কলাম ছিল 5 2, সেটার সাথে যদি আমরা দ্বিতীয় কলাম যোগ করি তাহলে প্রথম কলামের অনুরূপ উপাদান দ্বিতীয় কলামে আছে 5, দ্বিতীয় কলামে আছে 3, তাহলে 5 প্লাস 3, আর দ্বিতীয় সারির প্রথম এলিমেন্টে আছে কত, আর প্রথম কলামের দ্বিতীয় এলিমেন্ট আছে 2, তাহলে দ্বিতীয় কলামের দ্বিতীয় এলিমেন্ট 4, তাহলে 2 আর 4 যোগ করলাম তাহলে হয়ে যাবে হলো 6, আবার বিস্তার করব দেখো 14 পাচ্ছি। তাহলে আমাদের এটা আমাদের প্রয়োজনে আমরা যোগ করতে পারবো বিয়োগ করতে পারবো, কিন্তু আমাদের বলছে টোটাল নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হবে না। দেখো প্রথম আমরা 14 পেয়েছি, পরে আমাদের 14 এসেছে। এবার বলছে কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেক যুক্তিকে তাদের নিজ নিজ সহগুণক দ্বারা গুণ করলে গুণফলগুলোর সমষ্টি নিলে নির্ণায়কের মান পাওয়া যায়। দেখো যে কোনো সারি বা কলামের প্রত্যেক যুক্তিগুলোকে বলছে তাদের নিজ নিজ সহগুণক দ্বারা যদি গুণ করে যোগফল নিলে সেটা আমরা কি পাবো, ওই নির্ণায়কের মানের সমান মান পাবো। তাহলে দেখো নির্ণায়কে আমরা পেয়ে গেলাম 14, তাহলে দেখো A11 মানে প্রথম সারির প্রথম কলাম, তাহলে 5 এর সহগুণক হবে, যেহেতু 5 প্রথম সারিতে এবং প্রথম কলামে অবস্থিত এই কারণে ওইগুলো বাদ যাবে, তাহলে আর থাকে একটা এলিমেন্ট শুধু। তো আমরা জানি এক এলিমেন্ট বিশিষ্ট নির্ণায়কের মান ওই সংখ্যা, তাহলে 4 হয়ে যাবে। A12 তাহলে 1 2 দেখো 1 2 এর কারণে এটা চিহ্ন হয়ে যাবে কত মাইনাসের, 1 আর 2 তাহলে বিজোড় সংখ্যা, তাহলে আমাদের সহগুণকের সময় চিহ্ন আসতে হয়, আমরা জানি এগুলো বিজোড় সংখ্যা হলো -1 এর পাওয়ার মাইনাস হয়ে যায়, এই কারণে এটা -2 হবে। তাহলে দেখো আমাদের 1 2 তার মানে প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম অর্থাৎ 3 এর সহগুণক, তাহলে তার জন্য আবার প্রথম সারি বাদ যাবে, প্রথম আর দ্বিতীয় কলাম বাদ যাবে, আর বাকি কে থাকে 2, তাহলে 2 আসবে এখানে, আর ওই যে অবস্থানের কারণে -2 হয়ে যাবে এটা। তাহলে আমরা প্রথম সারির দুটো এলিমেন্টের কি সহগুণক বের করছি, আর আমাদের বলছে ওই সারি বা কলামের এলিমেন্ট গুলোকে তাদের নিজ নিজ সহগুণক। তাহলে আমাদের প্রথম এলিমেন্ট ছিল আমাদের কত, তাহলে এখন আমরা দেখো সহগুণক দ্বারা গুণ করলাম। প্রথম এলিমেন্ট ছিল 5 A11, তাহলে এটা সহগুণক ক্যাপিটাল A11 দ্বারা প্রকাশ করেছি। A12 ছিল দ্বিতীয় এলিমেন্ট, সেটা সহগুণকে আমরা ক্যাপিটাল A12 দ্বারা প্রকাশ করেছি। তাহলে দেখো আমরা গুণ করব
তাহলে প্রথম এলিমেন্ট 5 ছিল, তার সহগুণক ছিল 4, প্লাস দ্বিতীয় এলিমেন্ট 3 ছিল, তার সহগুণক ছিল -2। তাহলে আমরা শেষ পর্যন্ত পেলাম 14। তাহলে দেখো নির্ণায়কের মানও 14 এবং তার ওই যে প্রথম সারিকে তাদের অনুরূপ সহগুণক দ্বারা গুণ করে আমরা শেষ পর্যন্ত যোগ করেছি, যোগ করার পরে 14 পেলাম। তাহলে আমাদের এই বৈশিষ্ট্যটা মাথা রাখলে আমরা অনেক বহুনির্বাচনী এবং সৃজনশীল কাজ করতে পারবো। আমাদের পরবর্তী বৈশিষ্ট্য, কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেক বক্তিগুলো অপর কোন সারি বা কলামের অনুরূপ বক্তির সহগুণক দ্বারা গুণ করলে গুণফলগুলো সমষ্টি নিলে 0 হয়। তাহলে আগে তার বিপরীতটা দেখো। এবারে আমরা কি বের করব, বলছে যে কোনো সারি বা কলামকে অন্য কোন সারি বা কলামের অনুরূপ বক্তির সহগুণক। তাহলে এই 2 1 দেখো, 2 1 এর সহগুণক আসলে কত? তাহলে এটা দ্বিতীয় সারি এবং প্রথম কলাম। তাহলে আমাদের আর থাকে কত? 3, আর 2 1 অবস্থানের কারণে -3 হয়ে যাবে। আবার এই 2 2 মানে 4 এর সহগুণক, তাহলে সেই এবারে দ্বিতীয় সারি এবং প্রথম কলাম বাদ দেবে, আর থাকে 5, আর অবস্থানের কারণে তার চিহ্ন প্লাসের থাকবে। তাহলে আমরা পেয়ে গেলাম -3 এবং 5। এখন দেখো আমাদের বলছে যে কোনো সারি অথবা কলামকে অন্য কোনো সারি বা কলামের অনুরূপ সহগুণক। তাহলে দেখো এই 1 1 কে করলাম এটার অনুরূপ দ্বিতীয় সারির ওই যে প্রথম এলিমেন্টের সহগুণক এই 2 1 দ্বারা, প্লাস এই 1 2 মানে প্রথম সারির দ্বিতীয় এলিমেন্টকে গুণ করলাম অনুরূপ উপাদানের সহগুণক 4 এর সহগুণক দ্বারা গুণ করলাম। তাহলে দেখো গুণ করে যোগ করলে আমরা কত পেয়ে যাব? 0 পেয়ে গেলাম। এই হলো আমাদের নির্ণায়কের বৈশিষ্ট্যগুলো। তোমরা ভালো করে এগুলো আয়ত্তে রাখো, তাহলে প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ে আমরা কাজ করতে পারবো। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয় তাকে আমরা বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা নির্ণায়ক বের করব, নির্ণায়ক বের করার পরে যদি দেখি এটার মান 0 হয়ে যায় তখন তাকে আমরা বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্স, যার নির্ণায়কের মান 0 নয় তাকে আমরা বলবো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, এটা একটা তোমরা মনোযোগ দিয়ে দেখো। দুটি বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি একটি একক ম্যাট্রিক্সের সমান হয় তবে আমরা এদের একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ যদি এ ও বি দুটি বর্গ ম্যাট্রিক্স হয় এবং এ বি ইকুয়াল টু বি ইকুয়াল টু আই হয়, এই বৈশিষ্ট্য তোমরা মনে রাখবে। যদি এ বি ইকুয়াল টু বি ইকুয়াল টু আই হয় তাহলে আমরা এ ও বি কে পরস্পর বিপরীত ম্যাট্রিক্স বলবো, এবং এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এ ইকুয়াল টু বি ইনভার্স এবং বি ইকুয়াল টু এ ইনভার্স। তাহলে মাথা রাখবো বিপরীত ম্যাট্রিক্স মানে যদি দুটি বর্গ ম্যাট্রিক্সে গুণ করব, গুণ করার পরে যদি আমরা একটা অভেদ বা একক ম্যাট্রিক্স হয় তাহলে আমরা বলবো যে ম্যাট্রিক্স দুটি পরস্পর বিপরীত ম্যাট্রিক্স। এর বিপরীত ম্যাট্রিক্সকে আমরা এ ইনভার্স দ্বারা প্রকাশ করতে করি। যে কোনো অব্যতিক্রমী ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার নির্ণায়ক দ্বারা ভাগ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে এর বিপরীত ম্যাট্রিক্স বলে। আমরা বিপরীত ম্যাট্রিক্সকে এইভাবে সংজ্ঞায়িত করি এবং আমরা এই সূত্রের সাহায্যে সবসময় বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ বাই এ। আর সংজ্ঞাটা এখান থেকে আমরা বলতে পারি ইচ্ছা করলে, যে কোনো ম্যাট্রিক্স অব্যতিক্রমী হতে হবে প্রথম হলো, এবং তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার নির্ণায়কের মান দ্বারা ভাগ করলে আমরা যা পাবো সেটাকে আমরা কি বলবো? ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলবো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কোন ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্সকে বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। উদাহরণে যাব। টাইপ 1 আমাদের মান নির্ণয় করতে হবে। বলছে ফি এর মান কত হলে এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। আমরা এইমাত্র দেখেছি ব্যতিক্রমী হতে হলে ম্যাট্রিক্সটাকে অবস্থা কি তার নির্ণায়ক 0 হতে হয়। তাহলে আমরা কি কাজ করব? প্রথমে তাহলে ম্যাট্রিক্সটাকে ধরে নিই, আমরা শর্ত লিখবো এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে নির্ণায়ক ইকুয়াল টু কত হবে? 0 হবে। আমরা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের সংজ্ঞা জানি, এটা কোন ম্যাট্রিক্স ব্যতিক্রমী হয় যদি তার নির্ণায়কের মান 0 হয়। তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণায়ক এ, অর্থাৎ এটার যে ম্যাট্রিক্সটা ছিল সেটাকে আমরা নির্ণায়কে রূপান্তরিত করব, এটা ইকুয়াল টু কত? 0। এবার আমরা পেয়ে গেলাম 2 ক্রমের। তাহলে আমরা এটাকে বিস্তার করব, বিস্তার করে আমরা কি ফি এর মান পেয়ে যাব। তাহলে আমরা জানি এই কর্নার বিয়োগ কত, এই কর্নার বিয়োগ করব। তাহলে আমরা পাবো তাহলে ফি প্লাস 4 ইনটু ফি মাইনাস 2 মাইনাস 16 ইকুয়াল টু 0 হয়ে যাবে। আমরা এই দুটো গুণ করব,
সাধারণ গুণ তোমরা যেভাবে গুণ করো সেভাবে গুণ করবা। দ্বিঘাত রাশিমালা পেয়ে গেলাম। আমরা উৎপাদক বিশ্লেষণ করব। ফি কমন নিব প্রথম দুটা থেকে, পরের দুটা থেকে -4 কমন নিব। এবারে কমন নিতে পারি ফি +6 আর থাকবে ফি -4। তাহলে আমরা হয় অথবা দিয়ে লিখে ফেলতে পারি। সুতরাং আমরা পেয়ে যাব ফি ইকুয়াল টু কত 4 - 6। তাহলে আমরা এরকম বিস্তার করেছি। এরপরে যে বাকিটুকু আমাদের সাধারণ ক্যালকুলেশন, আমরা সবসময় এগুলা করি। তোমরা এভাবে ফি এর মানটা পেয়ে যাবা। আমরা দ্বিতীয় উদাহরণটা দেখব। এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হলে x এর মান নির্ণয় করো। ধরলাম এই ইকুয়াল টু এত, তাহলে ব্যতিক্রম হবে আমরা জানি নির্ণায়ক ইকুয়াল টু যদি কি 0 হয়, তো আমরা নির্ণায়ক ইকুয়াল টু 0 লিখলাম। তাহলে 2x - 2x = 0, that is 0 = 0। তাহলে লেফট সাইড রাইট সাইড দুটাই 0 হয়ে গেছে, অর্থাৎ x নাই। তাহলে তোমরা মনে রাখবা যখন দেখবে যে তোমাদের কোন নির্ণায়ক এরকম তোমরা কাজ করার পরে x থাকবে না, তখন তোমরা মুখস্থ বলে দিবা হ্যাঁ x এর সকল বাস্তব মানের জন্য প্রদত্ত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। অতএব এটার সমাধান আমরা টাইপ 2 অর্থাৎ সমাধান করব। দেখো এই সমাধান ইকুয়াল টু 0, এখান থেকে আমরা সমাধান করে x এর মান নির্ণয় করব। তো এই জাতীয় সমাধান বা অনেক সময় প্রমাণ ভিত্তিক অঙ্ক, তো আমরা এই অঙ্কগুলোতে সবসময় মনে রাখবা আমরা একটা যে বৈশিষ্ট্য পড়ে এসেছি, আমাদের সরাসরি বিস্তার করে যদি তুমি সমাধান করে ফেলতে পারো করে ফেলবা, কোনো সমস্যা নেই। আর যদি বলে তুমি তোমার ক্যালকুলেশনের স্বার্থে একটু কাজ করবা, কি কাজ করবা, আমরা ওই যে বৈশিষ্ট্য অনুযায়ী আমরা কাজ করতে পারি। আমরা পড়েছি কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাপেক্ষে সাথে অন্য কোনো অনুরূপ সারি বা কলামের অনুরূপ বক্তগুলো যোগ করলে ওই নির্ণায়কের কোনো মানের কোনো পরিবর্তন হয় না। আমরা ওই বৈশিষ্ট্য দিয়ে কাজ করব। আমরা দেখো আমরা ইকুয়াল টু 0 লিখলাম, দেওয়া আছে এটা আমাদের। দেখো আমরা যদি তিনটা সারির অনুরূপ বক্তগুলো, তিনটা সারির আমরা যদি অনুরূপ বক্তগুলো দেখো সবগুলো যদি প্রথম সারির প্রথম এলিমেন্টের সাথে বাকি সারিগুলোর প্রথম এলিমেন্টগুলো যোগ করি, অনুরূপভাবে দ্বিতীয় সারির প্রথম এলিমেন্টের সাথে বাকি দুটার আর দ্বিতীয় এলিমেন্টের সাথে বাকি দুটার তৃতীয় এলিমেন্ট যোগ করে, তৃতীয় সারির তৃতীয় এলিমেন্টের সাথে আর প্রথম সারির তৃতীয় এলিমেন্টের সাথে বাকি দুটা সারির তৃতীয় এলিমেন্ট যদি যোগ করে, তাহলে দেখো সবগুলো আমাদের x + 9 হয়। তাহলে আমরা যোগ করব। কি করছি আমরা সাইড নোটটা অবশ্যই পাশে লিখে দেব। আমরা সারিতে কাজ করেছি, এই প্রথম সারিতে কি কাজ করেছি, এই যে আমরা r1 প্রাইম সমান অর্থাৎ r1 কে নতুন করে সাজালাম। কি করে সাজালাম, r1 + r2 + r3। আর আমরা নির্ণায়কের যোগ জানি কি অনুরূপ উপাদান যোগ করতে হয়। এখানে সকল প্রথম এলিমেন্ট গুলো একসাথে যোগ করলাম, সকল তৃতীয় এলিমেন্ট যোগ করলাম একসাথে, সকল তৃতীয় এলিমেন্ট যোগ করলাম, এবং এটা আমরা সারিতে কাজ করেছি, এই কারণে এখানে লিখবো সারি। তাহলে r1 প্রাইম মানে r1 টা নতুন করে সাজালাম কিভাবে, r1 + r2 + r3। এরপরে আমরা ফেরে যাব। দেখো সবগুলো কত x + 9 হয়ে গেছে। তাহলে এখন আমরা ওই যে গুণের মতো কমনের নিয়মটা একই রকম, প্রথম সারি থেকে এখন আমরা x + 9 নিতে পারি। তাহলে আমরা প্রথম সারি নিব, তাহলে আর থাকবে 1 1 1, বাকি এলিমেন্টগুলো যা ছিল তাই থাকবে। এটুকু আসার পর আমরা এবারে যদি বিস্তার করি, দেখো একটু ছোট হবে, গুণটা একটু ছোট হয়ে যাবে। তাহলে আমরা এখন বিস্তার করে ফেললাম। তাহলে আমরা লিখলাম ওই যে x + 9 পড়ে থাকলো, ওই যে 1 এর সাপেক্ষে বিস্তার করলে প্রথম সারি যাবে, প্রথম কলাম বাদ যাবে, যেহেতু 3 3, তাহলে এই কর্নার বিয়োগ এই কর্নার লিখছি। দ্বিতীয়টা চিহ্ন আমরা জানি মাইনাস, তাহলে -1 ইনটু, তাহলে এবারে দ্বিতীয় কলামও বাদ যাবে, তাহলে 4 × 4 + 6 -3 × 6, প্লাস তৃতীয় এলিমেন্টের চিহ্ন প্লাসের, এই কারণে 1 +1 ইনটু, তাহলে আবার তৃতীয় কলাম বাদ যাবে প্রথম সারির সাথে, তাহলে 3 × 4 = 12 -2 × 2 + 6। আমরা এখন গুণগুলো করব, সাধারণ গুণ করব। গুণ করে আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এখান থেকে আমরা হয় অথবা দিয়ে x এর মান বের করতে পারবো। হয় x = x + 9 = 0, that is x = -9, অথবা x² - 3 = 0, সুতরাং x = +-3, অথবা আমরা পেয়ে যাব নির্ণয় সমাধান -9 ± √3। তাহলে এটুকু আসার পরে বিস্তারের কাজটা তোমরা করে x এর মান পেয়ে যাবো।
আর কেউ যদি বলে আমরা কি করব, সরাসরি যা ছিল তাকে বিস্তার করে কাজ করব, তুমি ক্যালকুলেশন করতে পারলে ওটা দিয়ে অঙ্ক মিলে যাবে, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা তোমাদের মাঝে মাঝে একটু জটিল আকার ধারণ করবে। টাইপ 3 বলছে প্রমাণ করো এত ইকুয়াল টু a minus b b minus c c minus a into a plus b plus c। এই টাইপের প্রমাণের ক্ষেত্রে আমরা কি কাজ করব দেখো, লেফট সাইড লিখলাম। আমরা যদি a b c বা x y z এর মধ্যে এরকম সার্কেল থাকে আমাদের, দেখো a minus b b minus c c minus a এরকম একটা সার্কেল আছে, a minus b b minus c c minus a, তাহলে আমরা দেখবো যে কিভাবে সারি অথবা কলামের যোগ অথবা বিয়োগ করলে আমাদের এই সার্কেলের সর্বোচ্চ দুইটা মিলাবো, আমরা কখনো একসাথে তিনটা মিলাবো না। তাহলে a minus b দেখো, আমরা যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম মিলাই তাহলে a minus b মিলে যাবে, আবার দ্বিতীয় কলাম থেকে যদি তৃতীয় কলাম বিয়োগ করে তাহলে b minus c মিলবে। ইচ্ছা করলে তৃতীয় কলাম থেকে প্রথম কলামও বিয়োগ, আমরা নির্ণায়কের আমাদের প্রমাণের স্বার্থে যে কোনো সারির সাথে যে কোনো সারির যে কোনো কলামের সাথে যে কোনো কলাম যোগ অথবা বিয়োগ করি। আমি বলছি এবার এই টাইপের প্রমাণের ক্ষেত্রে তোমরা সর্বোচ্চ দুইটা অংশ মিলাবা, একসাথে কখনো তিনটা মিলাবো না, কারণ তিনটা মিলালে তোমাদের যে কোনো একটা সারি অথবা কলাম তখন কি হয়ে যাবে, শূন্য হয়ে যেতে পারে, শূন্য হয়ে গেলে পরে বিস্তার করলে টোটাল শূন্য চলে আসবে, প্রমাণ মিলবে না। তাহলে আমরা এই সার্কেলকে ধরবো টার্গেট করে, ধরে সেই সার্কেলের সর্বোচ্চ দুইটা অংশ মিলানোর চিন্তা করব। তাহলে আমরা এখান থেকে দুইটা অংশ প্রথমে মিলাই, কি কাজ করলাম, c1 প্রাইম কে নতুন করে সাজালাম c1 মাইনাস c2 দ্বারা, c2 প্রাইম কে নতুন করে সাজালাম কত, এই c1 আর c2 মাইনাস c3 দ্বারা। আমরা বিয়োগ করব, আমরা বিয়োগ মানে বলছি যে অনুরূপ উপাদান বিয়োগ করব, তাহলে c1 মাইনাস c2, তাহলে অনুরূপ করলাম, আবার c2 থাকে c3 দ্বারা অনুরূপ এলিমেন্ট গুলো বিয়োগ করব। তাহলে আমাদের দেখো প্রথম সারির দুটো এলিমেন্ট 0 0 1 হলো, বাকিগুলো a minus b b minus c c, আর এখানে আমরা a কিউব মাইনাস b কিউবের উৎপাদক সূত্র লিখব, এখানে b কিউব মাইনাস c কিউবের উৎপাদক সূত্র লিখব। তাহলে দেখো এবারে দেখো আমরা প্রথম কলাম থেকে a minus b কে, যেহেতু একটা প্রথম কলামের একটা এলিমেন্ট 0, তো আমরা জানি 0 থাকলে যে কোনো কিছু আমরা কমন নিতে পারি অন্যগুলা থেকে যা আসে, তাহলে আমরা প্রথম কলাম থেকে a minus b কে নিতে পারবো, দ্বিতীয় কলাম থেকে b minus c কে নিতে পারবো। আমরা নিয়ে আসলাম a minus b into b minus c, দ্বিতীয় কলাম থেকে b minus c। এবার আমরা বিস্তার করলে অনেক সহজ হয়ে যায়, আমাদের প্রথম দুটো এলিমেন্টের অর্থাৎ প্রথম দুটো এলিমেন্ট আমাদের 0 এবং এই 0 সাপেক্ষে বিস্তার করলে শূন্য হয়ে যাবে, কারণ আমরা 0 লিখবো এই কর্নার বিয়োগ এই কর্নার, তাহলে 0 ইনটু যেহেতু তাহলে 0 হয়ে যাবে, মাইনাস এই 0 এর সাথেও গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে আমরা শুধু 1 এর গুণটা দেখালেই আমাদের চলবে। তো আমরা সেটা লিখলাম, বিস্তারটা দেখো, ওই যে 0 সাপেক্ষটা সরাসরি 0 লিখে ফেলছি, মাইনাস এই 0 সাপেক্ষটা সরাসরি 0 লিখে ফেলছি, কারণ 0 দ্বারা গুণ করব, আর 1 এর সাপেক্ষটা দেখাচ্ছি, তাহলে 1 যেহেতু প্রথম সারি বাদ যাবে, তৃতীয় কলাম বাদ যাবে, তাহলে আমাদের থাকবে 1 ইনটু এই কর্নারটা b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, মাইনাস সূত্রের মাইনাস, আর মাইনাস দ্বারা গুণ করলে এগুলো সব প্লাসের আছে, প্লাস মাইনাস মাইনাস, আমরা লিখব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এবার আমরা ক্যালকুলেশন করলে আমাদের বাকি অংশ চলে আসবে। তাহলে দেখো প্রথম দুইটা থেকে আমরা b কমন নিতে পারি, শেষের দুইটা থেকে আমরা a স্কয়ার মাইনাস, প্রথম দুইটা থেকে b কমন নিতে পারলে আমাদের হয় c মাইনাস a, পরের দুইটাতে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b লিখতে পারি, তাহলে সেখান থেকে আমরা c মাইনাস a কমন নিতে পারবো। এবার আমরা c মাইনাস a কমন নিলে হয়ে যাবে আমাদের প্রমাণটা চলে আসলো। তাহলে আমরা এটুকু পর্যন্ত চলে এসে থাকি a মাইনাস b, তাহলে আমাদের প্রমাণটা মিলে গেছে a minus b b minus c c minus a ইনটু সাজিয়ে লিখলে a plus b plus c, এটা আমাদের রাইট সাইড। আমরা তৃতীয় অঙ্কটা দেখব, দেখো প্রমাণ করে এত নির্ণয় ইকুয়াল টু phi স্কয়ার ইনটু phi minus 1 হোল স্কয়ার ইনটু phi স্কয়ার minus 1। তাহলে আমরা যথারীতি লেফট সাইড লিখব, দেখো প্রথম সারি থেকে আমরা phi কমন নিতে পারি, ইচ্ছা করলে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম থেকে আমরা phi কমন নিতে পারি। তা আমি যেহেতু প্রথম সারির সাপেক্ষে বিস্তার করি, এখানে আমি সবসময় টার্গেট করি প্রথম সারিকে, আমি প্রমাণের সবগুলো একসাথে কখনো মিলানোর চিন্তা করব না, আমরা প্রমাণের দুই একটা অংশকে যদি কোনো প্রকারে মিলাতে পারি তাহলে আমাদের যথেষ্ট, বাকি অংশগুলো আমাদের অটোমেটিক আসবে। তাহলে আমি প্রথম সারি থেকে phi নিয়ে আসলাম, 1 1 হয়ে গেছে। তা আমরা সবসময় মনে রাখবো নির্ণায়কের যদি কোনো একটা সারি অথবা কলামের এলিমেন্টগুলো সবসময় সমান হয়ে যায় বা 1 হয়ে যায়, তাহলে আমরা ওই সারি কলামের সাথে অপর কোন সারি অথবা কলামের কি অপারেট করে অর্থাৎ বিয়োগ করে দেখবা যে আমরা
দুই একটা এলিমেন্ট বা দুই একটা বক্তি শূন্য করতে পারি। শূন্য করতে পারলে আমাদের বিস্তার সহজ হয়ে যায়, বিস্তার করা তখন অনেক সহজ হয়ে যায়। বিস্তার করলে আমরা দেখবো যে অটোমেটিক প্রমাণ চলে আসবে। আমরা প্রমাণে ফি স্কয়ার ছিল সেখান থেকে ফি নিয়ে এসেছি, আমাদের আরো দরকার ফি মাইনাস ওয়ান হোল স্কয়ার। আমরা যদি একসাথে ফি মাইনাস ওয়ান হোল স্কয়ার না আনতে পারে কোনো সমস্যা নেই, আমরা শুধু ফি মাইনাস ওয়ান এ টার্গেট করব। আবার দেখবো যে ফি স্কয়ার মাইনাস ওয়ান আনতে পারে কিনা। আমরা সবগুলো যে আনতে হবে এমন কথা না, আমরা দুই একটা অংশ আনতে পারলে যথেষ্ট। তো আমরা দেখি, দেখো দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করলে আমাদের ফি জিরো হয়ে যাবে, ফি মাইনাস ওয়ান, ফি স্কয়ার মাইনাস ওয়ান। উৎপাদক করলে ফি মাইনাস ওয়ান কমন নিতে পারবো। আবার যদি তৃতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করি তাহলে দেখো আমাদের ফি স্কয়ার মাইনাস ওয়ান উৎপাদক সূত্র লিখে আনতে পারবো। কেউ বলে স্যার আমরা তৃতীয় কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে ফি মাইনাস ওয়ান আনবো, কোনো সমস্যা নাই। জাস্ট বলছি প্রমাণের দুই একটা, তোমরা যদি প্রমাণের কি দুই একটা অংশ আনতে পারে তাহলে যথেষ্ট, একসাথে সবকিছু আনা দরকার না। এবার যে অংশে তুমি আনতে পারো সমস্যা নেই। তাহলে আমি শুরু করলাম, এখান থেকে আমরা দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করে দ্বিতীয় কলামটাকে নতুন করে সাজালাম। আবার তৃতীয় কলাম থেকে কি আবার আমরা প্রথম কলাম বিয়োগ করলে আমরা তৃতীয় কলামটাকে নতুন করে সাজালাম। তাহলে দেখো আমরা উৎপাদক সূত্রগুলো লিখলাম। এখন আমরা দেখো দ্বিতীয় কলাম থেকে ফি মাইনাস ওয়ান কে আনতে পারলাম, তৃতীয় কলাম থেকে ফি স্কয়ার মাইনাস ওয়ান কে আনতে পারলাম, তাহলে নিয়ে আসলাম, বাকিগুলো লিখলাম। এখন যেহেতু দেখো প্রথম সারি দুটাই যুক্তি আমরা অনুরূপ শূন্য পেয়ে গেছি, তাহলে আমার বিস্তার সহজ হয়ে যাবে। প্রথম এলিমেন্টের সাপেক্ষে গুলো লিখবো, বাকি দুটো আমাদের কি শূন্য হয়ে যাবে। তাহলে আমরা বিস্তার করব। তাহলে দেখো প্রথম গুলো তো আছেই, 1 ইন্টু ফি স্কয়ার প্লাস 1 মাইনাস 1 ইন্টু ফি প্লাস 1, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস ফি মাইনাস 1 হয়ে যাবে। বাকি দুটো শূন্য সাপেক্ষে শূন্য হয়ে যাবে, আর এটা 0 ইন্টু 0 হয়ে যাবে। তাহলে দেখো আমরা প্রমাণটা কিভাবে নিয়ে আসলাম। আমাদের শেষ অংশ আর বাকি রইল কি, ওই যে ফি স্কয়ার মাইনাস ফি, আমরা এখান থেকে ফি কমন নিলে হয়ে যাবে আমাদের কত, ফি ইন্টু ফি মাইনাস 1। এবার তাহলে ফি কে বাইরে নিয়ে আসলে ফি স্কয়ার হয়ে যাবে, আর ফি মাইনাস 1 ইন্টু ফি মাইনাস 1, ফি মাইনাস 1 হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে আমাদের প্রমাণটা চলে আসলো। নেক্সট অঙ্কে যাব। 4 নম্বরে আমরা প্রমাণ করে এত ইকুয়াল টু 2 ইনটু a প্লাস b প্লাস c। তাহলে আমরা হোল কিউব আছে, তাহলে আমরা একসাথে হোল কিউব চিন্তা করব না, আমরা চিন্তা করব অন্তত a প্লাস b প্লাস c টা আনতে পারি কি না। তাহলে দেখো আমরা যদি প্রথম কলামের সাথে পরবর্তী কলামগুলো দেখো দ্বিতীয় এবং তৃতীয় কলাম যোগ করে, তাহলে দেখো প্রথম এলিমেন্ট দেখো 2a প্লাস 2b প্লাস 2c হয়ে যায়। অনুরূপভাবে সবগুলা পরের কলামগুলো যোগ করলে আমাদের 2a প্লাস 2b প্লাস 2c হয়ে যায়। তাহলে আমরা শুরু করব। দেখো তাহলে আমাদের একসাথে a প্লাস b প্লাস হোল কিউব টার্গেট নেই, আমরা শুধু a প্লাস b প্লাস c আনতে পারি কিনা দেখি। তাহলে আমরা কাজ করলাম, c1 টাকে নতুন করে সাজালাম কিভাবে, c1 প্লাস c2 প্লাস c3। তাহলে আমরা পেয়ে গেলাম। এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো প্রথম কলামের সবগুলো এলিমেন্ট 2 ইনটু a প্লাস b প্লাস c হয়ে যায়। এখন আমরা ইচ্ছা করলে প্রথম কলাম থেকে 2 ইনটু a প্লাস b প্লাস c বের করে ফেলতে পারি। তাহলে আমরা বের করে নিই। আর বাকি রইল দেখো প্রথম কলামের তিনটা ভুক্তি আমাদের কি 1 হয়ে গেছে, নেওয়ার পরে বাকি কলাম দুটো যা ছিল তাই। এখন আমরা ওই যে প্রথম কলামের বাকি দুটা এলিমেন্ট বলছে, যেহেতু সবগুলো 1 1 পেয়ে গেলাম, দুটা ভুক্তি শূন্য করলাম, তাহলে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলাম, আবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে আরেকটাকে শূন্য করলাম, নিয়ে আসলাম। এখন দেখো তাহলে আমরা দুইটা এলিমেন্টে শূন্য পেয়ে গেলাম। এখন আমরা প্রথম সারির সাপেক্ষে অথবা প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করলে বাকি প্রমাণটা আসবে আমাদের। আমরা করেছি 2 ইনটু a প্লাস b প্লাস c, প্রথম কলামে মাইনাস কমন নিয়ে ফেলছি, আর প্রথম সারিতে মাইনাস কমন নিলে a প্লাস b প্লাস c। আমরা এখন প্রথম সারির সাপেক্ষে বিস্তার করলে করতে পারি, অথবা আবার a প্লাস b প্লাস c আনতে পারি কি কোত্থেকে, আমরা প্রথম সারি থেকে a প্লাস b প্লাস c নিয়ে আসলাম, আবার দ্বিতীয় সারি থেকে a প্লাস b প্লাস c নিয়ে আসলাম। আর তাহলে থাকে 0 মাইনাস 1 0, দ্বিতীয় সারি হয়ে যায় 0 1 মাইনাস 1 হয়, আর তৃতীয় সারি যা ছিল তাই। তাহলে আমরা পেয়ে গেলাম 2 ইনটু a প্লাস b প্লাস c হোল কিউব পেয়ে গেলাম। বাকি অংশ আমরা বিস্তার করে ফেলবো। তাহলে দেখো ওই যে 0 সাপেক্ষে যেহেতু 0 ইনটু লিখবো, এই কারণে 0 লিখে ফেললাম। 1 এর আগে চিহ্ন হবে মাইনাস, আবার নিজে মাইনাস 1, তাহলে মাইনাস 1, তাহলে 1 ইনটু c প্লাস a প্লাস 2b লিখে ফেললাম, c প্লাস a প্লাস 2b।
মাইনাসে প্লাস এ, সরি ওই যে আমরা কাজ করলাম 0 ইন্টু, এরপরে দিয়ে -1 ইন্টু হয়ে যাবে কত, 0 দিয়ে গুণ করলে 0 আর মাইনাসে প্লাস 1, আর শেষটা হয়ে যাবে 0 এর সাথে 0 দ্বারা গুণ করলে 0 চলে আসবে। তাহলে 1 পেয়ে গেলাম শেষ পর্যন্ত মাইনাসে প্লাস 1, আমাদের প্রমাণটা চলে আসলো। আমরা এটুকু পর্যন্ত